ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি সংবিধান, ফৌজদারি আইন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। সম্প্রতি তিনি সংবিধানের 15তম সংশোধনী বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, সেই মামলায় সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যাতে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল 4টি নীতির একটি নীতি হিসাবে বহাল থাকে, সেই বিষয়ে উক্ত মামলায় একজন আইনজীবী হিসেবে যুক্ত হয়ে সেকুলারিজমের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন 15 জন সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন এবং এ বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার, ন্যায় বিচার নিশ্চয়তা, অভিযুক্তদের মৌলিক অধিকার এবং বিচারিক প্রক্রিয়ায় আইনের শাসন নিশ্চিত করার প্রশ্নেও সরব। একজন আইনজীবী হিসাবে তিনি মনে করেন রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও সংবিধান ও আইনের সীমারেখা কঠোরভাবে অনুসরণ করা উচিত এবং ন্যায় বিচারের প্রশ্নে কোনো ব্যতিক্রম গ্রহণযোগ্য হতে পারে না। চলুন আজকে এই 15 সেনা কর্মকর্তার বিচার নিয়ে কি অনিয়ম হচ্ছে, আইনের ব্যত্যয় হচ্ছে, সেসব বিষয়ে জানার চেষ্টা করি। ধন্যবাদ ব্যারিস্টার মিসবা যোগ দেওয়ার জন্য। প্রথমেই শুরু করতে চাই যে এই যে আইসিটি আইন সংশোধন করে কর্মকর্তাদের আইসিটিতে মানে সেনা কর্মকর্তাদের, বিশেষ করে 15 জন সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার না করে এই আইসিটিতে বিচার করার যে ক্লজ যুক্ত হলো, এটা কতটুকু যৌক্তিক? শুরু এখান থেকে করি, তারপরে আমরা বাকিটুকুতে যাব। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকেও আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। প্রথমত যেটা বলবো যে 5ই আগস্ট 2024-এর পরে আইসিটি আইনটা বেশ কয়েকবার অ্যামেন্ড করা হয়, পরিবর্তন আনা হয়। তো উল্লেখযোগ্য যে পরিবর্তনগুলা আমাদের আজকের আলোচনার জন্য যে জায়গাটুকু, আমি অতটুকুই বলি। সো প্রথমত এখানে এই অ্যামেন্ডমেন্টের গুলোর মধ্যে প্রথমত এটাকে আপনার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়। তার মানে হচ্ছে 2024 সালে এসে এই পরিবর্তনের মাধ্যমে এই আইনটা তার আগে আমলে 24 সালের আগে গঠিত যেগুলো আপনার ক্রাইম, সেগুলোর ব্যাপারেও বিচার করতে পারবে। এখন ওনারা কোন পিরিয়ডটা নিলেন? পিরিয়ডটা নিলে হচ্ছে 2009 থেকে 2024 সাল, 15 বছরের একটা পিরিয়ড নিলেন। সো এই 15 বছর কিন্তু একটা পার্টিকুলার দলের গভর্নমেন্ট বাংলাদেশে ছিল। এখন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স অথবা ক্রিমিনাল প্রসিডিংসে কিন্তু আইন করে এটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার যে নজির, এই নজিরটা কিন্তু খুব বিরল। কারণ যে কোনো ক্রিমিনাল লায়াবিলিটি প্রুফ করতে হলে ম্যানসরিয়া অথবা তার একটা উদ্দেশ্য ছিল এই ধরনের ক্রাইম করার, সেই জায়গাটাকে স্যাটিসফাই করতে হয়। এটা যে কোনো দেশে, বিশ্বের যে কোনো প্রান্তে যান, এটাকে আপনার প্রথম ক্রাইটেরিয়া ধরা হয়। সো ওনারা এইটাকে এভাবে একটা চেঞ্জ আনলেন। তারপরে আরেকটা চেঞ্জ আনলেন, সেটা হচ্ছে আপনার আর্মি অফিসারদেরকে যাতে এই আইনের আওতায় বিচারের আওতায় নিয়ে আসা যায়, সেটার জন্য ওনারা করলেন কি, ডেফিনেশনে চেঞ্জ আনলেন এবং অ্যাড করলেন ডিসিপ্লিন ফোর্স নামে একটা টার্ম অ্যাড করে, সেই ডিসিপ্লিন ফোর্সের আন্ডারে যেটা বললেন সেখানে আর্মি, নেভি অফিসার, আর্মি অফিসার, এয়ারফোর্স অফিসার, র্যাব, পুলিশ, কোস্টগার্ড, এরা সবাই পড়বে। এরকম করে একটা নতুন ধারা যুক্ত করলেন। তৃতীয় যেটা করলেন সেটা হচ্ছে যে জেনোসাইডের সংজ্ঞায় পরিবর্তন আনলেন এবং সেখানে কয়েকটা ক্লাসের কথা আগে উল্লেখ ছিল, যে এথনিক গ্রুপ এবং অন্যান্য দু একটা জিনিস। সেখানে ওনারা ঢুকেলেন রিলিজিয়াস গ্রুপ, মানে ধর্ম নিয়ে যেই সমস্ত গ্রুপগুলো কাজ করে অথবা পলিটিক্যাল পার্টিগুলো ধর্মভিত্তিক ইস্যু নিয়ে কাজ করে, তাদেরকে যাতে এইটার আওতায় আনা যায়, রাখা যায়। জেনোসাইড কি কি হলে যে জেনোসাইড হবে এবং কাদের উপরে অত্যাচার অথবা নিপীড়ন হলে জেনোসাইড হবে, সেই ক্লাসটা ওনারা শ্রেণীটা এক্সটেন্ড করে ওখানে ওনারা এই রিলিজিয়াস গ্রুপকেও ঢুকালেন। এরপরে আরেকটা যেটা আনলেন সেটা হচ্ছে যে চাকরিরত আর্মি অফিসার যারা আছে তাদেরকে যাতে এখানে
ওই অন্যান্য প্রচলিত আইন অথবা বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে যাতে আইসিটির আওতার আইনে বিচার করতে সমর্থ হয়, সেই কারণে ওনারা আরেকটা চেঞ্জ আনলেন। সেটা হচ্ছে যে ফর্মাল চার্জ, যেটা আইসিটি ভাষায় চার্জশিটের অন্যান্য মানে ক্রিমিনাল প্রসিডিং এ চার্জশিট বলা হয়, এখানে বলে ফর্মাল চার্জ। সো ফর্মাল চার্জ দেওয়ার সাথে সাথে ধরে নেওয়া হবে কোনো চাকুরিরত সেনা কর্মকর্তা অথবা সরকারি কর্মকর্তা সেই চাকুরিতে আর নেই। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো নর্মালি আপনার সেনা আইনে যেটা আছে 1952 সালের আর্মি অ্যাক্ট, যে তারা এনি চাকুরিরত সেনা কর্মকর্তা সেনা আইন দিয়ে রেগুলেটেড হবে। তাদের কার্যক্রম অথবা তারা কাজ করতে গিয়ে, তাদের চাকুরি করতে গিয়ে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটান, তাহলে সেনা আইনে সেটার বিচার হবে, সেনা আইনে সেটা পেনালাইজড হবে অথবা তাদের রেপ্রিমেন্ড হবে, যেটাই হয়। তাহলে এখানে আরেকটা পরিবর্তন আনলেন আইসিটি ওনারা, যে এই আইসিটি আইনের আন্ডারে কোনো অভিযোগ গঠিত হলে অথবা জমা দিলে ফর্মাল চার্জ দেওয়ার সাথে সাথে ধরে নেওয়া হবে তারা আর চাকরিতে নাই। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটাকে মানবতা বিরোধী অপরাধ, এই যে যাদেরকে নেওয়া হয়েছে এখন মানে কাস্টডিতে এবং যারা এখন আটক আছেন, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে কিনা তাদের যে অভিযোগগুলো আছে? এখানেই এই আমি যেই কারণে অ্যামেন্ডমেন্টের কথাটা বললাম, এই অ্যামেন্ডমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়তে হলে আমাদের যে আইসিটি আইনটা রয়েছে, এই আইসিটি আইনটা কিন্তু আমরা যেমন বলি আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এবং এখানে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লাই করে, মানে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন, যেটা রোম স্ট্যাচিউট দিয়ে নির্ধারিত হয়েছে, সেইটা এখানে অ্যাপ্লাই করে, এবং বাংলাদেশ একটা দেশ হিসেবে এটাকে র্যাটিফাই করেছে। তার মানে হচ্ছে কি, আইসিটি আইনটা আমাদের আইসিটি আইন এবং রোম স্ট্যাচিউট এই দুইটা মিলে চলবে। আপনার প্রশ্নে আসি, এই যে দুইটা মিলেই এই আইনটা হবে এবং বিচারের যে প্রসেসটা এই দুইটা আইনকে ফলো করেই হবে, এনশিওর করেই হবে। এখন এই রোম স্ট্যাচিউট এটা কতটুকু আপনার মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে, এটা রোম স্ট্যাচিউট ক্লিয়ার করে দিয়েছে। যে এলিমেন্ট অফ ক্রাইম যেখানে আছে আর্টিকেল 30-তে, সেখানে বলা আছে যে ইন্টেনশন থাকতে হবে, যে আমি একটা অপরাধ সংগঠিত করছি। আমাদের এখানে অভিযোগগুলো কি? অভিযোগগুলো হচ্ছে খুনের কিন্তু অভিযোগ নয়, অভিযোগটা হচ্ছে যে গুমের অভিযোগ, আনলফুল ডিটেনশনের অভিযোগ, এবং ডিটেনশনে থাকা অবস্থায় যে সে যদি আপনার টর্চার অত্যাচারিত হয়, ইভেন ডিটেনশন ইটসেলফও টর্চার হতে পারে, সেইগুলোর অভিযোগ। এখন ধরে আমরা যদি ধরেও নেই যে তাদেরকে এই সেনা কর্মকর্তারা, অভিযুক্ত সেনা কর্মকর্তারা ইনভলভ ছিলেন এদেরকে ধরার জন্য, অথবা এদের ধরতে আদেশ দিয়েছেন, এটা যদি আমরা ধরেও নেই, তাহলে ওই ওই যে 2016 সাল থেকে অথবা 2009 থেকে 24 সাল পর্যন্ত যে ঘটনাগুলো, যে অভিযোগগুলো ওনারা এনেছেন, তাহলে তখন তো এই আইনটা ছিল না, যেহেতু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছে। আইনটা করা হয়েছে 24 সালে অথবা 25 সালে, তখন এই আইনটা ছিল না। তাহলে ওনাদের নলেজ ছিল না, ওনাদের জ্ঞান ছিল না, এবং এইটা যে একটা ক্রাইম, সেই সেই মেন্টাল এলিমেন্টটা ইজ মিসিং হিয়ার। তার মানে হচ্ছে যে যেটা একটা সবচেয়ে প্রথম এলিমেন্ট যেটাকে আমাদের স্টাবলিশ করতে হবে মানবতা বিরোধী অপরাধের ক্রাইটেরিয়ার মধ্যে অথবা পারভির মধ্যে ফালানোর জন্য, যে এখানে কি সেই মেন্টাল এলিমেন্টটা ছিল কিনা প্রথম। সো সেই মেন্টাল এলিমেন্টটা ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট হিয়ার। তো এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এই 15 জন অভিযুক্ত, তাদেরকে যারা অর্ডার দিয়েছে অথবা তারা যখন এগুলো আদেশ আদৌ কি ওনারা পেয়েছেন কিনা, তাদেরকে কে অর্ডার দিয়েছে, এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত নেই। এবং ওনারা একটা জায়গায় চাকরি করতেন। তার আগে মেজবা, আপনি যদি ক্লিয়ার করতেন যে এখন এই মুহূর্তে মামলাটির কি অবস্থায় আছে এবং কোন পর্যায়ে আছে? এই মুহূর্তে মামলাটা সাক্ষীর পর্যায়ে রয়েছে। সো আমরা যদি একটা মামলাকে 3 ভাগে ভাগ করি, যে প্রথমত আপনার চার্জ ফাইল হবে, চার্জ ফ্রেম হবে, চার্জ ফ্রেমের পরে সাক্ষীর পরে লাস্টে থার্ড হচ্ছে যে আপনি যুক্তিতর্ক বা আর্গুমেন্ট। সো আমরা এখন সেকেন্ড পর্যায়ে আছি। এখন এখানে অনেকগুলো সাক্ষী আছে, আমরা হয়তো সাক্ষীগুলোর 30% ট্রাইব্যুনাল সোফা শেষ করেছেন।
সো এটা হচ্ছে বর্তমান অবস্থা। এখন আমি আপনার ওই না না, প্রশ্নের তার জবাব আগে আমার আরেকটা প্রশ্ন আছে এখানে, যে আপনি শুরু থেকে বলেছেন যে এই 15 জন সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে হওয়া উচিত ছিল, হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগের ক্রাইটেরিয়া ফুলফিল করে না, আপনি স্পষ্ট ভাষায় বলেছেন এটা। একজন বলছি। আইনজীবী হিসাবে এর আইনি দিকগুলো যদি সহজ ভাষায় আপনি আমাকে বলেন, বিশেষ করে সেনা আইন নাকি পেনাল কোড নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, কোনটা এখানে স্পষ্টভাবে লঙ্ঘিত হচ্ছে? আচ্ছা, এখানে প্রথমত ওনারা যেহেতু চাকুরিরত, আমরা কিন্তু কথা বলছি চাকুরিরত 15 জন সেনা সদস্যের ব্যাপারটা নিয়ে, কারণ এই মামলাগুলোতে কিন্তু ওনাদের বাইরেও আরো অভিযুক্ত রয়েছেন, যারা পলিটিক্যাল পার্সোনালিটিস, রাজনীতিবিদ, যারা সরকারি কর্মকর্তা এবং রিটায়ার্ড সেনা কর্মকর্তা। তো এদের ব্যাপারে আমরা বলছি না, 15 জন যারা চাকুরিরত সেনা কর্মকর্তা তাদের কথা বলছি। এখন দেখেন, আমি যখন অথবা একজন মানুষ যখন চাকুরি করে, তখন সে যদি তার চাকুরিরত অবস্থায় কোনো তার কোড অফ কন্ডাক্ট অথবা চাকুরির যে বিধিমালা রয়েছে সেগুলো লঙ্ঘন করে, তাহলে প্রথম ডিসিপ্লিনারি অ্যাকশনটা কোথায় হয়? তার নিজস্ব আইনে। এখানে আর্মি অ্যাক্ট রয়েছে। আর্মি অ্যাক্ট 1952 ইজ একটা স্ট্যাচিউট, একটা পূর্ণাঙ্গ আইন। এবং এই আইনটা থাকা অবস্থায় যতই অন্যান্য আইন থাকুক অথবা নতুন করে আইন হোক, আর্মি আইনের যে জুরিসডিকশন অথবা যে ক্ষমতা, আর্মি আইন কখনোই তার নিজস্ব ক্ষমতা হারায় না। সো এখানে যদি তাদের অ্যালিগেশন অথবা অভিযোগের প্রশ্ন আসে, তাহলে প্রথমে দায়িত্বটা আসে বাংলাদেশ আর্মির, আন্ডার দ্য আর্মি অ্যাক্ট। সো প্রশ্নটা হলো যে আইসিটি আইন 24 সালে এই ভূতাপেক্ষা অথবা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে নতুন আইন করার ফলে কি আর্মি আইন তার ক্ষমতা হারিয়েছে? উত্তরটা হচ্ছে না। আর্মি আইনে তাদেরকে প্রথমে জবাবদিহি অথবা ডিসিপ্লিন করার ক্ষমতা আর্মির ছিল, এখনো আছে। আপনাকে এখানে একটা সংযুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে অতি সম্প্রতি গত সপ্তাহেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন এমন একজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তাকে আর্মি অ্যাক্ট বা সেনা আইনে বিচার করা হবে এবং সেটা শুরুও হয়ে গেছে। প্রশ্ন হলো যে তাকে কেন আইসিটিতে আনা হলো না? তা এক যাত্রায় দুই ফল হলো কিনা, যে উনি একজন সাবেক সেনা কর্মকর্তা, তারপরেও ওনাকে আম, আইসিটি অ্যাক্টে না গিয়ে তাকে সেনা আইনে বিচার করা হচ্ছে, আর এখন যারা কাজ করছেন এই এই সংগঠনের সাথে যুক্ত বা সংস্থার সাথে যুক্ত, তাদেরকে করা হচ্ছে আইসিটি অ্যাক্টে। এই জায়গাটায় আপনি কি দেখেন একজন আইনজীবী হিসেবে? এই জায়গাটা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে উনি যে ঘটনার যে সময়কাল, তখন কিন্তু উনি রিটায়ার্ড ছিলেন, উনি চাকরিরত ছিলেন। সো সেই সময়কার ঘটনা নিয়ে ওনাকে এখন 45 বছর পরে অ্যারেস্ট করা হলো। এবং আমরা শুনেছি, বাট এটার কোনো প্রমাণ নেই, আপনি যেভাবে বললেন আমরা শুনেছি মিডিয়ায় যে ওনাকে সেনা আইনে বিচার করা হবে। না তো না, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন এটা আচ্ছা, নিয়ে। আমি যেটা মনে করি, এখানে সেনা আইনে বিচার ওনারা করতে পারেন, সেটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই যেই হত্যা করা হয়েছিল, সেখানে হয়তো কোনো বিদেশি গোয়েন্দা বাহিনী অথবা লোকাল গোয়েন্দা বাহিনী অথবা অনেক আর্মির লোকজন ইনভলভ থাকতে পারে অথবা ছিল। এই জিনিসগুলো কিন্তু সচরাচর আমাদের দেশের সিকিউরিটির স্বার্থে এবং সেনারা যেভাবে কাজ করে, সেনাদের গোয়েন্দা বিভাগ যেভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু পাবলিকের সামনে আসে না। আপনি দেখেন, আমেরিকায় জেএফকে, তার যে অ্যাসিসিনেশন হয়েছিল সেটা কিন্তু আইন করে ক্লাসিফাইড করা হয়েছিল, যে তার যে মৃত্যুর যে ঘটনা, যেই পিছনের যেই ষড়যন্ত্র, এগুলো ওনারা পাবলিক করবে না একটা নির্দিষ্ট বছর সময় পর্যন্ত, এটা কিন্তু করা হয়েছে। সো সেনাদের মধ্যে সেনা অভ্যুত্থান বলেন অথবা অন্যান্য যে জিনিসগুলো বলেন, এগুলো কিন্তু সচরাচর পাবলিকলি আনা হয় না, এবং এটা রাষ্ট্রের সিকিউরিটির স্বার্থে। এবং এক্স্যাক্টলি দিস ইজ আওয়ার পয়েন্ট, যে এই 15 সেনা কর্মকর্তার যে বিচারটাও, এটা কিন্তু যেহেতু এখানে কিন্তু সেনা আইন মানে আর্মি অ্যাক্ট কখন তার বিচারিক ক্ষমতা হারায়, এটা যদি মার্ডার হয় আর যদি রেপ হয়, এই দুই ক্ষেত্রে কিন্তু চাকরিরত সেনা কর্মকর্তাদের কোনো অভিযোগ তখন আর সেনা আইন করতে পারে না, তখন কিন্তু এটা পেনাল কোডে চলে যায়। এবং আমরা শুরু থেকেই মনে করছি, যেহেতু এই 15 সেনা সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু কোনো খুনের অভিযোগ না, রেপেরও কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে যে আপনার অ্যাবডাকশন এবং ইলিগাল কনফাইনমেন্ট ও ডিটেনশন, এই এই দুইটা জিনিসের
মানে মোটা দাগে বলতে গেলে। তো এইগুলো ভেরি মাচ ফল আন্ডার দ্য জুরিসডিকশন অফ আর্মি আইন। এই কারণে আমরা প্রথম থেকে বলছি যে সেনাবাহিনীর যে ক্ষমতা তাদেরকে বিচার কার্য প্রয়োগ করার তাদের উপরে, সেটা ছিল এবং এখনো বহাল আছে এবং এটা করা দরকার ছিল। কারণ এই বিচারিক প্রক্রিয়ায় অনেকগুলো টেকনিক্যাল জিনিসও আসবে, অনেক গোপনীয় ইস্যু আসতে পারে, যেটা কিন্তু অর্ডিনারি বিচার ব্যবস্থায় যারা জাজ রয়েছেন অথবা যে বিচারিক আপনার মানে পদ্ধতিতে অন্যান্য আরো যেটা একটা দুইটা রয়েছেন, একটা হচ্ছে ইনভেস্টিগেশন টিম আর একটা হচ্ছে প্রসিকিউশন। এখানে ইনভেস্টিগেশন টিম কিন্তু আর্মির কোনো লোক নাই, এখানে প্রসিকিউশন টিমে কিন্তু আর্মির এই এই বিশেষ ব্যবস্থাগুলো যারা বুঝে, কিভাবে আর্মি অপারেট করে, কিভাবে তারা অর্ডার পাস করে, এবং এরা কিন্তু এখানে কিন্তু ডিজিএফআই লোক আছে এবং র্যাবের যারা, এগুলো কিন্তু গোয়েন্দা বিভাগ, এখানে ইন্টেলিজেন্সের লোকও ছিল, মানে এদেরই ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু গোয়েন্দা তথ্য। তো এই জিনিসগুলোকে আপনি তো পাবলিকের সামনে আনবেন না। আর এগুলোর ব্যাপারে কিন্তু খুব রেকর্ড যে আছে তাও নাই, এবং সেরকম কোনো রেকর্ড অথবা এভিডেন্স এই ট্রাইব্যুনালের সামনে ওনারা উপস্থাপন করতে পারেন নাই। কিন্তু রাষ্ট্র বলছে বা রাষ্ট্রপক্ষ বলছে যে অভিযোগের যে ধরন সেই কারণে, মানে অভিযোগের ধরনের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার প্রযোজ্য। এই যুক্তি আসলে কতটা যুক্তিসঙ্গত বা সঠিক? এখন দেখেন, এই যুক্তিটা আসলে আমাদের কাছে তো এই যুক্তিটা কোনো একেবারেই প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। ওনারা যেই দিক থেকে বলছেন, যেটা আমি অনুমান করতে পারি, সেটা হচ্ছে ওনারা প্রথম থেকেই বলছেন, প্রসিকিউশন টিম, যে আইসিটিতে পড়তে হলে তিনটা ক্রাইটেরিয়া হয়, সেটা হচ্ছে যে ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক অ্যান্ড টার্গেটেড, এই তিনটা। সো ওনারা এই ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক, টার্গেটেড এই তিনটা কথা বলে ওনারা সবকিছুই এখন আইসিটির মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছে। এখন ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক, টার্গেটেড, এটা আমি একটু আপনার অডিয়েন্সের সাথে বলি। সেটা হচ্ছে কি, ওনারা যেটা বলছেন যে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যেই সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর্মি হোক, র্যাব হোক, এই অফিসার গুলা ওনারা বিভিন্ন মানুষকে, যারা একটা পার্টিকুলার আপনার নীতির ফলোয়ার, হ্যাঁ, অথবা একটা পলিটিক্যাল পার্টির ফলোয়ার, তাদেরকে টার্গেট করে সিস্টেমেটিক ভাবে এবং ওয়াইড স্প্রেড করে, মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে সিলেক্ট করে এদেরকে টার্গেট করে ওনারা নিপীড়ন করেছেন। সো এভাবে ওনারা ফালাইতে চেষ্টা করছেন, এবং ওনারা এভাবে কি ওনারা কোনো সুনির্দিষ্ট কেস বলেছে বা কয়েকটা নাম বলেছে যে এদের এদের ক্ষেত্রে এগুলো হয়েছে, বা তারা কোনো স্যাম্পল দিয়েছে আদালতে? ওনারা ওনারা যে ভিকটিম গুলো দিয়েছে, এখানে এখানে বেশ অনেকগুলো ভিকটিম আছে। সেই ভিকটিম গুলো আপনি পর্যালোচনা করলেই আপনার এই 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 যে সুনির্দিষ্ট কেস যেটা আপনি বললেন সেটা বের হয়ে আসে। তো এখানে আমরা দেখেছি, আপনার এই কথাটা খুবই প্রাসঙ্গিক আলোচনার জন্য। এখানে আমরা দেখেছি ওনারা যে ভিকটিম গুলোকে এখানে এই মামলার মধ্যে এনেছেন, যেটা বলছেন যে এরা এরা আপনার গুম হয়েছিল এবং ইলিগাল অ্যাবডাক্টেড হয়েছিল অথবা ইলিগাল কনফাইনমেন্টে ছিল একটা সময় ধরে। দেখা গেছে এদের মধ্যে অধিকাংশই হচ্ছে কিন্তু আপনার জঙ্গির সাথে সম্পৃক্ততা ছিল, জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল, নাশকতার সাথে তারা সম্পৃক্ত ছিল। তাহলে প্রশ্ন আসে যে আমাদের যে গোয়েন্দা বিভাগগুলো আছে, বিশেষ করে র্যাবে যারা ছিলেন, র্যাবে কিন্তু আর্মি থেকে যেত, পুলিশ থেকে যেত, অন্যান্য ডিসিপ্লিন থেকে যেত। আর আমাদের যে ডিজিএফআই যেটা আছে, রাষ্ট্রের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু এই আপনার অ্যান্টি টেররিজম এবং যারা নাশকতা নিয়ে কাজ করে, এদের বিরুদ্ধে কিন্তু এদেরকে যাতে দমন করা যায় সেইগুলা নিয়েই কাজ করতেন, এবং পাশাপাশি রাষ্ট্রীয় মানে নিরাপত্তা মোটা দাগে রাষ্ট্রের নিরাপত্তা বিধানে তারা কাজ করেছিলেন, এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানের স্বার্থেই আসলে যাদেরকে আটক করা হয়েছিল তাদের তাদের তাদেরকেই তারা স্যাম্পল হিসেবে বা এই হিসাবে নিয়ে কেস এসেছেন স্টাডি হিসেবে নিয়ে এসেছে। নিয়ে এসেছেন এখন কেন নিয়ে এসেছেন? নিয়ে এসেছেন কাদেরকে নিয়ে এসেছেন? যারা তাদের আপনি 24শে 5ই অগস্টের পরে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের ইলেকশন পর্যন্ত যেই সরকারটা ক্ষমতায় ছিল, এবং ওই সরকারের ক্ষমতায় থাকার পিছনের যে একটা শক্তি ছিল, এই শক্তিটাই বলছে আমাদের এই লোকগুলাকে যারা আছে তাদের অ্যাকচুয়ালি ফলোয়ার, দলের অথবা তাদের মতের ফলোয়ার আর কি। তো বলছে যে এদেরকে টার্গেট করে ওয়াইড স্প্রেড ভাবে এবং সিস্টেমেটিক ওয়েতে তোমরা ওই 2009 থেকে 24 সালের বিভিন্ন সময়ে এদেরকে
ধরেছো, ক্যাপচার করেছো এবং আনলফুলি ডিটেইন করে রেখেছো, এবং এই কারণে এইগুলা মানবতা বিরোধী অপরাধ এবং এটা আইসিটি দ্বারা বিচারযোগ্য। কিন্তু ব্যারিস্টার মেজবা, একটা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে একটি সরকার যখন ক্ষমতায় থাকে এবং তারা যখন তাদের দায়িত্ব কি রাষ্ট্রের মানুষের বা নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রকে নিরাপদ রাখা, অন্য রাষ্ট্রের থেকে যাতে আক্রমণ ঠেকানো, এরকম অনেকগুলো বেসিক অনেক। কাজকর্ম তাকে ম্যান্ডেট দেয়। তখন এই সরকার, বাংলাদেশের আইন কি বলে যে কোনো সরকার যদি এই নিরাপত্তা বিধান করার জন্য কিছু ব্যবস্থা নেয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেখানে কোন জায়গায় ব্রিচ হয়, কতটুকু গেলে ব্রিচ হয়, আমাকে যদি সেটা একটু বলেন আপনি। আইন কি বলে? এখন আইন যেটা বলে, see, এই ডিজিএফআই গোয়েন্দা বিভাগ যেটা রয়েছে আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ, তারপরে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং ছিল, অন্যান্য র্যাবের যে কার্যক্রমগুলো ছিল, দে এক্সিস্টেড ফর এ পারপাস, তাই কি নয়? এবং দে তাদের এক্সিস্টেড। কাজকর্ম ইন্ডেমনিটি দেওয়া আছে আইনগতভাবে, এবং তাদের কাজকর্মের কখনো, আমি এটা জানি যে রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট আছে, সেই ইনফরমেশন আছে যে তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন করা যাবে না এবং তাদের কাজকর্ম তারা প্রকাশ করবে না। এক্স্যাক্টলি। সো তাহলে আপনি ধরে ফেলেছেন, তাহলে এই জিনিসটা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ওনারা অথবা প্রসিকিউশন টিম ওনারা কেন ধরতে পারলেন না? তাহলে এই প্রসিকিউশন টিম মামলা প্রিপেয়ার করেছে কিসের উপরে ভিত্তি করে? ইনভেস্টিগেশন টিম যে ইনভেস্টিগেশন করেছে তাদের তথ্য, তাদের যেই ইনভেস্টিগেশনের যেই ইনফরমেশন গুলো ওনারা পেয়েছেন অথবা রেকর্ড পেয়েছেন তার উপরে ভিত্তি করে। তাহলে ওনারা এটা কেন ধরতে পারলেন না? সো এখান থেকে এই কারণেই আপনি যে প্রথমে বলেছিলেন যে আপনি মনে করেছেন অথবা আপনারা মনে করছেন এটা আইসিটিতে হওয়ার যোগ্য না, অন্য আইনে হওয়ার যোগ্য, এখানেই আমাদের প্রথমত যে ডাউট সেটা ক্রিয়েট হয় যে এই 15 অফিসারকে যে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যালিগেশন দিয়ে, এইটা একটি উদ্দেশ্য প্রণোদিত। এখন আমি আপনার এটার সাথে ভিত্তি করে আরো দুইটা জিনিস বলতে চাই। এটার ইনভেস্টিগেশন, প্রথমত আইনটা অ্যামেন্ড করা হলো, আমি বললাম কোন কোন জায়গায় অ্যামেন্ড করা হলো। আইন অ্যামেন্ডমেন্ট দেখেই কিন্তু প্রথমে বোঝা যায় যে এই আইন অ্যামেন্ডমেন্ট উদ্দেশ্য প্রণোদিত। দ্বিতীয়ত, আইন অ্যামেন্ডমেন্টের পরে ওনার ইনভেস্টিগেশন প্রসেসটা যখন শুরু করেন তখন ওনারা সেনাবাহিনীকে চিঠি দেওয়া শুরু করলেন যে এই অফিসারকে বলেন আমাদের এখানে আসতে, মানে আইসিটি ট্রাইব্যুনালের যে ইনভেস্টিগেশন উইং সেখানে আসতে, এবং এখানে আমরা ওনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব, মানে ইনভেস্টিগেশনে সাহায্য করতে। ওনারা গেছেন। পাশাপাশি গুম কমিশন, একটা কমিশন গঠন হয়েছিল 2024 সালে, সেই কমিশনও কিন্তু ওনাদেরকে ডাকলেন। তো ওখানে ওনাদেরকে যেই প্রশ্নগুলো যেভাবে প্রশ্ন করা হয়েছে এবং যেভাবে ওনাদের সাথে আলাপ করা হয়েছে, অথবা ইনভেস্টিগেশন প্রসেসটা যেভাবে রান হয়েছে, সেইটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে খুব ক্লিয়ার যে এদের অন্তর্ভুক্তি, এই 15 জন অফিসারের অন্তর্ভুক্তি, চাকুরিরত আর্মি অফিসারদের ইনক্লুশন ইন দিস কেসেস ইজ ভেরি উদ্দেশ্য প্রণোদিত। প্রথমেই কিন্তু আমি কোট আনকোট করে বলবো যে এদের অনেককেই কিন্তু বলা হয়েছে ইনভেস্টিগেশন টিম থেকে যে আপনি কি সাক্ষী হবেন নাকি আসামি হতে চান। আপনার কমান্ড রেসপন্সিবিলিটি কথা মাথায় রেখে ওরা যেটা বলেছে যে আপনার উপরের অফিসারদের কথা নাম বলেন, নাম বলেন, আপনি পার পেয়ে যাবেন, নাম না বললে আপনারা এখানে আসামি হয়ে যাবেন। এই জিনিসগুলো ইনভেস্টিগেশন টিম অ্যাজ ওয়েল এজ গুম কমিশন থেকে পরিষ্কার ভাবে বারবার যতটা অফিসার গিয়েছে এই 15 জনের মধ্যে ওদের কাছে প্রত্যেককে বলা হয়েছে। সো আমাদের ধরতে হবে যে আর্মি ইজ এ ডিসিপ্লিন ফোর্স, এবং এখানে আর্মি অফিসার যারা গিয়েছেন তারা পরিষ্কারভাবে বলেছেন উই ডু নট হ্যাভ এনি নলেজ, আমাদের কোনো অর্ডারও আসে নাই, আমাদের কাছে কোনো নলেজও নাই, আমরা স্টাফ অফিসার ছিলাম। সো আর্মিতে এখানে দুইটা কিন্তু ক্লাস আছে, সেটা হচ্ছে একটা স্টাফ অফিসার আর একটা হচ্ছে অপারেশনাল অফিসার্স। আমি আপনাকে একটু থামাই সে কারণে, যে কারণে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন, যে তাদেরকে অফার দেওয়া হয়েছিল যে হয় আসামি হও নলে সাক্ষী হও। হয় সাক্ষী হও, সাক্ষী হয়ে তুমি এদের ওদের কথা বলো, উপরোক্ত অফিসারদের কথা বলো, অথবা তোমাদেরকে আমরা আসামি করে ফেলবো। So this to us, this হ্যাঁ, is a threat. কিন্তু এটা কি আপনি আদালতে এই বিষয়টি আদালতের নজরে এনেছেন? এটা আমাদেরকে আসলে আদালতের নজরে এখনো আনার সুযোগ হয় নাই, সেই স্টেজে আমরা এখন যাই নাই। আমরা যখন যাব তখন আমরা দেখবো যে
এটা এটা কতটুকু আমরা কিভাবে আনতে পারি, কারণ এগুলো তো রেকর্ডে নেই। তার মানে তো এই যে বিচার প্রক্রিয়াটা চলছে, এই বিচার প্রক্রিয়া চলাকালে অভিযুক্তদের সাংবিধানিক অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার বা ডিউ প্রসেস বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত না হওয়ার শঙ্কা একদম মানে থেকেই যাচ্ছে। শঙ্কা থেকে যাচ্ছে, কিন্তু বিচার বিভাগের উপরে যদি আমরা আস্থা রাখি, সেই দিক থেকে আস্থা তো আমাদের রাখতেই হবে। এটা আমাদের কনস্টিটিউশনাল ডিউটি অ্যাজ এ লয়ার, আমার আস্থা আছে। সো আমি সেই জায়গাটা আসবো, কিন্তু আমি এটার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা অ্যাড করতে চাই। সেটা নিশ্চয়ই। হচ্ছে যে গুম কমিশন যখন গঠন হয়, যাদের দিয়ে গঠন হয়, সেই জায়গাটায় আমাদের একটু দেখতে হবে। কারণ কি, গুম কমিশনের রিপোর্ট এই মামলাগুলোতে কিন্তু এভিডেন্স আকারে এসেছে। এখন গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা কারা প্রিপেয়ার করেছে? নাও, যাদেরকে দিয়ে গুম কমিশনটা গঠন করা হলো, যাদেরকে এখানে দিয়ে গুম কমিশনে আনা হলো, তখন এই এদেরকে যে রিক্রুটমেন্ট প্রসেস, তখন কি একবারও চিন্তা করা হয়েছিল যে যাদেরকে আমরা গুম কমিশন হিসেবে অথবা কমিশনের অফিসার হিসেবে অথবা মেম্বার হিসেবে আমরা রেকমেন্ড করছি অথবা রিক্রুট করছি, তারা কি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনার নিউট্রাল থেকে, নিরপেক্ষ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে কি না, এই প্রশ্নটা কি একবারও যারা নিয়োগকর্তা তাদের মাথায় এসেছিল? কারণ বা এখানে একটু যুক্ত করতে চাই, আপনি যেহেতু স্বার্থের সংঘাতের কথা বলছেন, আমরা জানি যে গুম কমিশনের একজন সদস্য যিনি গুম কমিশনেও আছেন, আবার তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ডাইরেক্টর করা হয়েছে। রাষ্ট্র তাকে এই দুটো পদ একই সঙ্গে দিয়েছে। আপনার কি মনে হয় এটা তো সাংঘর্ষিক, বোঝাই যাচ্ছে স্বার্থের মানে সংঘর্ষ তো দেখাই যাচ্ছে। তার মানে কি এই গুম কমিশনটাও গঠিত হয়েছে শুধুমাত্র একটি টার্গেটেড অডিয়েন্সকে বা মানে খুশি করার জন্য, এবং একটি টার্গেটেড গ্রুপকে অভিযুক্ত করার জন্য? এরকম কি মানে আপনার প্রমাণ পাচ্ছেন, বা আপনার আইন কি বলছে? মানে আপনি তো যখন আদালতে দাঁড়ান, আপনার কাছে তো গবেষণা থাকে, আপনার গবেষণা কি বলছে? না, এখানে গুম কমিশনের কয়েকজন মেম্বারের যেই আপনার সামাজিক অবস্থান, পারিবারিক পরিচিতি, ওখান থেকে ইটস ভেরি ক্লিয়ার যে ওনারা নিজেরাই, ওনাদের ফ্যামিলির ক্লোজ মেম্বাররা গুমের ভিকটিম ছিলেন এই 2009 থেকে 24 সালের সময়, দিস ইজ এ ফ্যাক্ট। সো এবং সেই ব্যাপারে কিন্তু ওনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইনক্লুডিং জুলাই আগস্ট 24 সালে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, সোশ্যাল মিডিয়ায় ওনারা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ ছিলেন। সো তো এখন যাদের পরিবারের সদস্য গুম হয়েছে, যারা ভুক্তভোগী, এদেরকে দিয়ে যদি আমরা গুম কমিশন গঠন করি, তাহলে এই গঠন প্রক্রিয়ায় একটা ভুল ছিল। আমরা গঠন প্রক্রিয়ার সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা স্বার্থের দ্বন্দ্বের কথা একবারও ভাবি নাই, অথবা ভেবেছি। আর যদি ভেবে থাকি, তাহলে ভেবে চিন্তে আমরা এমন এক লোকজনকে এনেছি যাদেরকে দিয়ে আমরা মনে করেছি যে না, ইট উইল সার্ভ আওয়ার পারপাস, যেটা আমরা চাচ্ছি, উদ্দেশ্য প্রণোদিত। তার মানে তাহলে এই গুম কমিশন যে রিপোর্টটি এই আদালতে জমা দিয়েছে বা এই ট্রাইব্যুনালে জমা দিয়েছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে তো প্রশ্ন তুলতে পারবেন আপনি। গুম কমিশনের রিপোর্ট গুম কমিশন জমা দেয় নাই, গুম কমিশন তার রিপোর্ট পাবলিশ করেছে, সেই রিপোর্টটা এভিডেন্স আকারে প্রসিকিউশন আদালতে জমা দিয়েছে। সেটার গ্রহণযোগ্যতা নিয়ে তো এই কারণেই প্রশ্ন উঠে। এবং দ্য ওয়ে গুম কমিশন তার কার্যক্রম, মানে এই অফিসারদেরকে কোয়েশ্চেন করেছে, ইন্টারোগেট করেছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছে, সেটা তো আমি বললাম। সো এটা বোঝা যায় স্পষ্টভাবে যে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। এবং এইগুলাকে দিয়ে যখন আপনি মামলা সাজান, এই ধরনের এভিডেন্স, এই ধরনের ইনফরমেশন, এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে যখন প্রসিকিউশন টিম মামলা সাজায়, সো তখন আমাদের একটা শঙ্কা জাগে যে, আমাদের অনেকেরই, মানে জনগণের একটা শঙ্কা জাগে যে ফেয়ার ট্রায়ালটা কি এনশিওর হবে কি হবে না। এইটা এখন এটা খুব লেজিটিমেট কোয়েশ্চেন, আপনার মনেও এই কোয়েশ্চেনটা এসেছে। এখন আমরা যখন আইসিটি বলি, আমরা হঠাৎ করে চলে যাই কিন্তু আইসিটির বিচারিক প্রক্রিয়াটাই আমাদের মাথায় থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বিচারিক প্রক্রিয়ার আগে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন প্রসেস, আর একটা হচ্ছে যে প্রসিকিউশনের রোল। সো এই দুই জায়গায় যদি আপনার ফ্লস থাকে, এই দুই জায়গায় যদি ফেয়ার ট্রায়ালের যে প্রত্যেকটা এলিমেন্ট অথবা নর্মস,
যেগুলো এনশিওর করা লাগে, যেগুলো ফলো করতে হয়, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, তাহলে এই এদের রিপোর্ট এবং এদের প্রিপারেশন অফ দ্য কেস, এদের প্রেজেন্টেশন টু দ্য অফ দ্য কেস টু দ্য ট্রাইব্যুনাল, টু দ্য বিচারকগণ, মাননীয় বিচারক যারা আছে, ওখানে কিন্তু একটা বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাভিং সেড দিস, তারপরেও আমরা মনে করি যে বিচার বিভাগ, আমাদের যারা মাননীয় বিচারক আছেন ট্রাইব্যুনালে, ওনারা এই জিনিসগুলো ওভাবেই আমলে নিবেন। পাশাপাশি ডিফেন্সের যে ডিফেন্স অথবা এই অফিসারদের যে লয়ারদের যে যুক্তিতর্ক এবং তাদের পক্ষে উপস্থাপিত সাক্ষী অথবা সাক্ষীকে রিবার্ট করার যে সাবমিশন গুলো, সেগুলো ওনারা বিবেচনা করেই হয়তো বিচার ধরেন এই সাক্ষী যাদেরকে, ধরেন এই 15 অফিসারের কথাই যদি আমরা ধরি, তাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে, তারা কি স্বার্থের যে দ্বন্দ্ব আছে এখানে আমরা যেটা বলছি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে তার ঊর্ধ্বে উঠে কতটুকু ক্রেডিবল সাক্ষী বা বিশ্বাসযোগ্য সাক্ষ্য দেবেন তারা? এখানে অনেকগুলো সাক্ষী আছেন যারা নিজেরাই যুক্ত ছিলেন টেরোরিজম অথবা আপনার রেডিক্যাল অ্যাক্টিভিটির সাথে, এবং এই যে 15 জন অফিসার, সার্ভিং অফিসার, ওনারা যখন তাদের দায়িত্ব পালন করেছিলেন র্যাবে অথবা ডিজিএফআই তে, ওনাদের কিন্তু এটা ওনাদের চাকুরির একটা পার্ট ছিল, বিকজ ওনারা তো কোনো আনলফুল পারপাসে এক্সিস্ট করে নাই। ডেফিনেটলি দে এক্সিস্টেড ফর এ লফুল পারপাস, এন্ড এটা রাষ্ট্রীয় স্বার্থেই করেছে। এখন এই এদেরকে এখানে সাক্ষী হিসেবে নিয়ে আসা হয়েছে, নট অনলি সাক্ষী, এদেরকে ভিকটিম আকারে নিয়ে আসা হয়েছে। এবং এখানে সবচেয়ে শঙ্কার বিষয়, মানে স্ট্রাইকিং একটা জিনিস হচ্ছে, এদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আপনার প্রচলিত যে ক্রিমিনাল প্রসিজিওর, মানে আমাদের যে ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখানে কিন্তু জঙ্গি অভিযুক্ত করে মামলা এখনো চলমান। তার মানে আপনি দেখুন, মানে ব্যাপারটা তো খুবই জটিল হয়ে গেল যে যাদেরকে আপনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য, জননিরাপত্তার জন্য এবং বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে যারা দখল করতে না পারে তাদের থেকে বাঁচানোর জন্য আপনি নিয়ে এলেন, এবং তাদেরকে তো আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে, এমন নয় যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি। তারাই এখন সাক্ষী দিচ্ছেন যারা তাদেরকে এই মানে বিচারের আওতায় এনেছেন তাদের বিরুদ্ধে। এটা তো আসলে রাষ্ট্রের মধ্যে পরবর্তীতে যারা কাজ করবেন তাদের জন্য ভয়াবহ রকমের মানে দ্বন্দ্ব তৈরি করবে, ভয়াবহ রকমের একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করবে, খালি দ্বন্দ্বই না। আমি আপনার কথাটাই অডিয়েন্সের স্বার্থে আবার অন্যভাবে সহজ করে বলতে একটু চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমি আমার চাকরিতে থাকা অবস্থায়, কোনো একটা পজিশনে থাকা অবস্থায় আমার রাষ্ট্রীয় দায়িত্ব, চাকুরির দায়িত্ব পালন করেছি। করতে গিয়ে সেইটার পার্ট হিসেবে আমাকে একজন জঙ্গি অথবা কয়েকজন জঙ্গিকে অ্যারেস্ট করতে হয়েছে অথবা ক্যাপচার করতে হয়েছে এবং আইনের কাছে সোপর্দ করতে হয়েছে। এবং সেই ব্যাপার, সেই ইস্যুতে করে তার বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান। তাদেরকে নিয়ে এসে এখন মামলা সাজানো হয়েছে যে আমি যে তাদেরকে ধরেছিলাম আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে, আমার সেই ধরারটা একটা ক্রাইম, এবং নট অনলি এ জেনারেল ক্রাইম, ইটস এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সো এটা আসলে খুবই ভয়ানক একটা ইস্যু যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো দেশের জন্য। এবং এইটার যেই রিপল ইম্প্যাক্ট, অ্যাডভার্স একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে, বিকজ আমরা দেখেছি, জেনেছি যে এই 15 জন চাকরিরত সেনা কর্মকর্তাকে যখন আইসিটিতে প্রসিকিউশন শুরু হলো, তখন কিন্তু ঠিক তার পরপরই অন্যান্য যারা আর্মি অফিসার অথবা চাকরিরত রয়েছেন, তারা কিন্তু অনেকেই তার হাইকমান্ডের কাছে চিঠি চাওয়া শুরু করলেন যে আমাকে যে এই কাজটাতে স্যার পাঠাচ্ছেন, সেন্ড মি এ লেটার অথবা সেন্ড মি এ রিটেন ইনস্ট্রাকশন সো দ্যাট আই ক্যান কিপ ইন রেকর্ড, যাতে করে ভবিষ্যতে যে আমার বিরুদ্ধে এই ধরনের মামলা হবে না, সেইটার এগেনস্টে অথবা সেইটার প্রেক্ষিতে আমি সেটা মোকাবেলা করার জন্য আমার হাতে একটা এভিডেন্স থাকে। তাহলে কি এখানে আর্মির চেইন অফ কমান্ড ভেঙে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আর্মির চেইন অফ কমান্ড যদি ভেঙে যায়, তাহলে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যর্থ হওয়ার একটা মানে শঙ্কা অবশ্যই থাকে, এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে। একটা সরকার পরিবর্তিত পরিস্থিতিতে, একটা সাময়িক সময়ের জন্য একটা সরকার এসে তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু মামলা তার মতো করে সে বানালো, ক্রিয়েট করলো, অথবা আপনার ইনভেন্ট করলো, করে আইসিটিতে বিচারকদের সামনে দিল। তো এখানে একটা রাষ্ট্রীয় বড় দায়িত্ব রয়ে যায়।
যে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে কোথায় নিয়ে যাচ্ছি। এবং আমরা কথা বলছি সার্ভিং আর্মি অফিসারদের নিয়ে, আমরা কথা বলছি ইন্টেলিজেন্স নিয়ে, আমরা বলছি গোয়েন্দা এবং দেশের নিরাপত্তার যারা বিঘ্নিত করেছে তাদেরকে নিয়ে। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যদি যারা শাস্তি দিচ্ছে তাদের আবার শাস্তি হতে হয় এবং এরকম আইসিটির আন্ডারে, এবং তাদেরকে যদি জেল খাটতে হয়, তাহলে এটা আসলে কোনো রাষ্ট্রের জন্য কিন্তু শুভকর কোনো কিছু বয়ে আনে না। সো এটা বর্তমানে রাজনৈতিকভাবে আলোচিত অনেক মামলা, দীর্ঘ রিমান্ড, জামিন না দেওয়া, সাক্ষীদের নিরাপত্তা, তদন্তের স্বচ্ছতা এবং বিচারিক নিরপেক্ষতা নিয়ে পুরো বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এখন ন্যায় বিচারের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থ আসলে বা দলীয় স্বার্থ, সরকারের স্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে? আমি এই জিনিসটা যেভাবে দেখি, দেখেন 5ই আগস্ট 2024-এর পরে কিন্তু আমাদের রাষ্ট্রের সব জায়গায় একটা জিনিস যুক্ত হয়েছে, মব। এবং এই মবের রাজত্ব থেকে কিন্তু আমাদের বিচার বিভাগও কিন্তু বাঁচেনি। বিচার বিভাগে এই প্রথম মব আমরা দেখতে পেরেছি, এবং এটা সুপ্রিম কোর্ট থেকে শুরু প্রধান হয়েছে। বিচারপতি বদলের গল্পটাই তো আমরা জানি যে মানে শুরুর দিকে একদম প্রথম মব শুরু হয়েছিল বিচারালয় দিয়ে। রাইট। তো এখন এই ধরনের পরিস্থিতিতে আমাদের যারা বিচারক, মানে মাননীয় বিচারক বৃন্দ রয়েছেন, তারা কতটুকু মেন্টালি সিকিউর, মেন্টালি এবং আপনি ফিজিক্যালি সিকিউরিটি ফিল করেন। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা বিচারক হতে পারি, অথবা তারা বিচারক হতে পারেন, কিন্তু ওনারা তো মানুষ। এবং এই যে আমাদের যে দেখেন সোসাইটিটা এমন ভাবে এখন ক্রিয়েট হয়ে গিয়েছে যে বিচারকদের কিন্তু অনেক লিমিটেশন, অনেক থ্রেট, অনেক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে থেকে বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়, বিচার মানে জাস্টিস ডেলিভারি করতে হয়। তো এখন বিচারকদেরকে যারা আমরা অ্যাসিস্ট করব, বিকজ লয়াররা আর অফিসার্স অফ দ্য কোর্ট, সেটা ডিফেন্সের লয়ারই হোক, প্রসিকিউশনের লয়ারই হোক। সো আমরা যদি এই আপনার ফ্যাব্রিকেটেড এভিডেন্স অথবা এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট, এইটার উপরে ভিত্তি করে কোনো একটা পলিটিক্যাল পার্টি অথবা কোনো একটা খণ্ডকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, একটা পার্টিকুলার পরিস্থিতি ক্রিয়েট করার জন্য অথবা সুবিধা নেওয়ার জন্য যদি আমরা এরকম কেস ম্যানুফ্যাকচার করে সেটা বিচার বিভাগের সামনে নিয়ে যাই এবং বলি যে আপনি এটার উপরে বিচার করেন, তাহলে বিচার বিভাগ কতটা স্বাধীন থেকে তার মতো করে আইনের অ্যাপ্লিকেশন করে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানুষেরকে বিচারটা করে জাস্টিস ডেলিভারি করতে পারবে। সো এইটা কিন্তু আমরা ওনাদেরকে অতি বেশি অতিরিক্ত ভাবে চাপ প্রয়োগ সামাজিক ভাবে করছি। তো সেখানে তো আপনার আপনারা কি জাস্টিস এ ব্যাপারে হওয়ার সম্ভাবনা থাকেই। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন কিনা যে যে মামলাটি আপনি করছেন যে এটি সেনা আইনে করা দরকার? আমার কাছে আমার দুটো প্রশ্ন, করেছেন কিনা, আর যদি ধরুন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায় দেন যে এই 15 জন সেনা কর্মকর্তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নয় সেনা আইনের অধীনেই হওয়া উচিত ছিল, তাহলে ইতিমধ্যে ট্রাইব্যুনালে গৃহীত যে আইনি কার্যক্রম তার পরিণতি কি হবে? সেই বিচার কি শূন্য, মানে মানে আনলফুল বা বেআইনি হিসাবে গণ্য হবে কিনা? আমাদের সংবিধানে একটি আর্টিকেল রয়েছে, একটি প্রভিশন রয়েছে যে আইসিটি আইনের কোনো প্রসিডিংস অথবা এই আইসিটি আইনকে, মানবাধিকার বিরোধী আইনকে 102 ধারার অধীন, যেটা আমরা রিট জুরিসডিকশন বলি, সেখানে এটা অসাংবিধানিক বলে অথবা সেই 102-এর আন্ডারে চ্যালেঞ্জ করা যাবে না। এখানে একটা সাংবিধানিক বার রয়েছে, যদিও এটা নিয়ে অনেক এখন এই পর্যায়ে অনেক বিতর্ক হতে পারে, বাট এটা অন্যদিন আমি বিতর্কের জন্য রেখে দিই, রয়েছে। তো এই কারণে এই প্রসিডিংস গুলোকে এখানে অ্যাপারেন্টলি অথবা প্রাইমা ফেসি আমরা অনেক সাংবিধানিক প্রশ্ন থাকা সত্ত্বেও, সাংবিধানিক প্রশ্নর অবতারণা করা যায় অথবা এগুলাকে চ্যালেঞ্জ করা যায় সেই সুযোগ থাকা সত্ত্বেও রিট জুরিসডিকশনে আমরা, যেহেতু কনস্টিটিউশনাল বার রয়েছে, আমরা যেতে পারিনি। আরেকটা হচ্ছে যে এই মামলাগুলোর আপনার উৎপত্তিটা কিভাবে হলো, কার কাছ থেকে ক্লিয়ারেন্স এলো। 2025 সালের 22শে অক্টোবর এই 15 জন অফিসারকে আইসিটিতে সোপর্দ করা হলো। তার আগে 2021 সালে রাত্রে 8টার সময় ইউনুসের অফিসে একটা মিটিং হয় যমুনায়। সেইখান থেকে ইউনুস ক্লিয়ার ডিরেকশন দিয়েছে তখনকার যে আইন উপদেষ্টা তাকে এবং তখনকার যিনি অ্যাটর্নি জেনারেল, যে এই মামলাগুলো হবে এবং এগুলো যাতে নিয়ে কেউ রিট জুরিসডিকশনে এসে চ্যালেঞ্জ না করতে পারে সেটার ব্যবস্থা করতে হবে।
এটা ডক্টর ইউনূস নিজে বলেছেন, ঠিক আছে। সো আমরা এগুলোর যে ক্লিয়ারেন্সটা ওখান থেকে এসেছে, সো এইটা এখন আমি মনে করি যে ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে ডক্টর ইউনূস কি প্রয়োজনে এটা করেছিলেন, তার কি দরকার হয়েছিল আর্মির এই সার্ভিং অফিসার অথবা বাংলাদেশ আর্মিকে নিয়ে এই টানা হেচড়াটা করার। এখন এখানে একটা কিন্তু প্রশ্ন আসে, কারণ আমরা যদি এইটার সাথে ডক্টর ইউনূসের এই মোডাস অপারেন্ডি অথবা তার ইনস্ট্রাকশনের সাথে যদি আমরা গুম কমিশনের প্রশ্ন অথবা ইনভেস্টিগেশনের পর্যায়ের প্রশ্নকে যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে তোমার হায়ার অফিসার কারা কারা ছিল তাদের কথা বলো, তাহলে তোমরা ছাড়া পেয়ে যাবে, আর যদি না বলো তাহলে তোমরা আসামি হয়ে যাবে। আর ডক্টর ইউনূস বলছে যে এই মামলাগুলো করতে হবে এবং এগুলো যাতে হাইকোর্টে চ্যালেঞ্জ না হয় সেই ব্যবস্থা করো, সেটা এনশিওর করো। তাহলে দাঁড়াচ্ছে যে আমাদের অ্যানালিসিস অনুযায়ী এই মামলাগুলো করা হয়েছিল তখন নির্বাচনকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে, যাতে আর্মিকে প্রেসার দিয়ে ভয় দেখিয়ে এই নির্বাচনে একটা বিশেষ গোষ্ঠী সুযোগ নিতে পারে। তবে পজিটিভ দিক হলো যে আর্মি আসলে দে ডিড নট বেন্ড টু দিস থ্রেট, ওনারা টেকনিক্যালি এই জিনিসটা অ্যাভয়েড করেছে। আর্মি যেহেতু একটা ডিসিপ্লিন ফোর্স, ওনারা যদিও নিজেদের আর্মি আইনে এই বিচারগুলো করে নাই, কারণ ওখান থেকে যথেষ্ট চাপ ছিল যে এদেরকে আপনারা আমাদেরকে কাছে হ্যান্ড ওভার করেন, আমাদের এই আইসিটি প্রসিডিংস, এটা যথেষ্ট রাজনৈতিক চাপ তখন ছিল। সো তো ওনারা আর্মির যারা টপ অফিসিয়ালস, ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু তারপরও ওনারা এই অফিসারগুলোকে ওখানে পাঠানো থেকে বিরত থাকতে পারেন নাই বিকজ অফ রাষ্ট্রীয় প্রভাবের কারণে। সো এইটা আমাদেরকে দেখতে হবে। আমি শেষ প্রশ্ন করি। আহ, আমরা এই আইসিটিতে নানা রকম অসঙ্গতির কথা বললাম, যে দেখেছি, আমরা খবরে পড়েছি, যেমন ধরেন রাজসাক্ষীর জন্য টাকা অফার করা হয়েছে এবং টাকা লেনদেন হয়েছে, কোথায় হয়েছে টাকা লেনদেন সেটাও আমরা দেখেছি। আপনি এই আইসিটিতে অভিজ্ঞতা আপনার হয়েছে আসামি পক্ষের হয়ে কথা বলার জন্য, আপনার আপনার অভিজ্ঞতাটা একটুখানি শুনে আমি শেষ করব আজকে। আপনার মতো আমরাও পেপারে দেখেছি, কারণ আমাদের সামনে তো আর কেউ ঘুষ নিয়ে যায় নাই, অথবা তবে হ্যাঁ, আমরা ওখানে থেকে যাদের কথা পেপার পত্রিকায় অথবা আপনার গণমাধ্যমে এসেছে এগুলা আমরা পড়ে জানতে পেরেছি। কিন্তু এর পাশাপাশিও আরো এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে ওনারা নতুন মামলা সাজাচ্ছেন, বিভিন্ন মামলাতে আর্মি অফিসার সহ আরো অন্যান্যদেরকে ডাকছেন, তাদেরকে ইন্টারোগেট করছেন এবং তাদেরকে একই সুরে বলছেন যে আপনি সাক্ষী দেন, আপনার সিনিয়র অফিসারদেরকে আমরা ডাকবো, তার সিনিয়রকে ডাকবো, আর যদি কোঅপারেট না করেন আমাদের মতো করে যদি কোঅপারেট না করেন তাহলে আপনি আসামি হয়ে যাবেন। এই জিনিসগুলো এখনো হচ্ছে এবং এগুলো ওই ইনভেস্টিগেশন স্টেজই হচ্ছে। তো হয়ে দেখা যাবে যে আপনার এই আবারও এরকম ফ্যাব্রিকেটেড মামলা ক্রিয়েট হয়ে আবার প্রসিকিউশন টিমের মাধ্যমে আবার আমাদের এই মাননীয় বিচারকদের সামনে আসবে। তো বিচারকদের সামনে আসলে অন্যদের একটা দায়িত্ব যে এখানে প্রামা ফেসি কেস আছে কি নাই, অথবা এখানে যে এভিডেন্স আছে এভিডেন্স গুলো খতিয়ে দেখে ওনাদের বিচার করার এটা দায়িত্ব, ওনারা ওটা করবেন। কিন্তু তার আগে যে দুইটা ফিল্টার, সেইখানে আসলে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্রের কি এখন, বিকজ এই আইনটা 1973, এটা 71-এর যুদ্ধকালীন লিবারেশন ওয়ারের সময়ের তখনকার অ্যাট্রোসিটি, তখনকার ঘটনাকে কেন্দ্র করে যেই আপনার ক্রাইম গুলো ঘটেছিল সেটা বিচার করার জন্য। ইট হ্যাজ আউটলিভড ইস লাইফ। সো এখন এটাকে আবার আপনার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে মামলা করা হচ্ছে। এরপরে দেখা যাবে যে বিকজ উই নো হিস্ট্রি রিপিট ইটসেলফ, এই সরকার কোন সরকারই আপনার চিরস্থায়ী নয়। হ্যাঁ, হ্যাঁ। সো আবার দেখা যাবে যে পরবর্তী আরো কোন সরকার আসলে, ইভেন এই সরকার যে ইউনূস যেটা করে গেছে, এই মামলাগুলো কিন্তু ইউনূস সরকারের আমলে ইনিশিয়েটেড হয়েছে। সো আমি দেখি না ওয়াই দিস গভর্নমেন্ট উড হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কন্টিনিউ উইথ দিস কেসেস, যেগুলো এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কেস। খুব পার্টিকুলারলি আমি বলতে চাই যে 15 জন যে সেনা সদস্যের বিরুদ্ধে যে এগুলা কিন্তু এই আইসিটি, বিদ্যমান আইসিটি আইনে কিন্তু সুযোগ আছে ট্রান্সফার করে দেওয়ার, আইদার আর্মি কোর্টে অথবা প্রযোজ্য অন্য কোনো কোর্টে, সেটা হলে পেনাল কোডের আন্ডারেও সিআরপিসি তে ওনারা ট্রান্সফার করতে পারেন এবং এই ক্ষমতা বিজ্ঞ বিচারকদের এই আইনেই দেয়া আছে। এবং তখন কি হবে, কারণ এক একটা মামলায় কিন্তু অনেকগুলো অভিযুক্ত মানুষ এবং অফিসার। সো তখন এই 15 জনের বিচারটা আর্মি কোর্টে চলে যাবে, অথবা মাননীয় বিচারক বিন্দু যদি মনে করেন যে না আপনার সিআরপিসির আন্ডারে হতে পারে,
পেনাল কোডের আন্ডার হতে পারে, ওখানে চলে যাবে, ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যাবে, খালি এদের মামলাটা চলে যাবে, বাকি যে অভিযুক্ত ওনারা এখানেই থাকবেন। সো ইট ইজ পসিবল, কারণ আমরা মনে করি যেটা দেখেছি যে এটা আসলে মানবতা বিরোধীর যে ক্রাইটেরিয়া ফুলফিল করে না, অশেষ এবং ধন্যবাদ। ওনারা ওভাবে এভিডেন্সও মানে উপস্থাপন করতে পারেন নাই। তো সেই কারণে আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখনো সম্ভব এই মামলাগুলোকে ট্রান্সফার করে দেয়, এন্ড বাকি যারা আর্মি অফিসার না, নন আর্মি অফিসার, ওনাদেরটা এখানেই চলতে পারে। অশেষ ধন্যবাদ ব্যারিস্টার মেজবা। আমরা নিশ্চয়ই, কারণ মামলা তো চলছে, আমরা নিশ্চয়ই আরো যুক্ত হব আপনার সাথে এবং আমরা জানার চেষ্টা করব যে কি ঘটছে সেখানে। ভালো থাকবেন আপনি।